নিবান বাবা, আমি চুলায় দুধ বসিয়ে দিয়ে এসেছি, 1 মিনিট দেরি করো, তোমার কফি দিচ্ছি। হঠাৎই কফি খাওয়ার মুডটা যেন নষ্ট হয়ে গেল নিভানের। বলল, আপাতত লাগবে না। আপনি কি যেন করছিলেন সেটা দিয়ে মনোযোগ দিন। কৌরি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সেদিকে এক পল শান্ত নজর ফেলে চলে গেল নিভান। সেদিকে আর চোখে একবার তাকে এতক্ষণে চেপে রাখা শ্বাস প্রশ্বাস বুকে হাত দিয়ে জোরে সরে ছেড়ে দিল কৌরি। খেতে আর ইচ্ছে করলো না। হঠাৎ করে ডাইনিংয়ে উদয় হলো ইভান। সে এত সময় সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ডাইনিংয়ের চিত্র দেখছে, তাই বসতে বসতে বলল, আজ বিষম উঠে গেল দাদাভাইকে দেখে। লক্ষণ কিন্তু মোটেও ভালো বলছে না ফুলকৌরি। আমার কালকের প্রশ্নের উত্তর দিলে না তো। এই যে দাদাভাইকে দেখে তোমার পালাই পালাই বিষম উঠে যাওয়া, ভয়ে নাকি সামথিং সামথিং? এই লোকটা তার পিছনে গোয়েন্দাগিরি করছে। একই অদ্ভুত ঝামেলায় ফেসে গেল সে। কালকের মতো ইভানকে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করতে দেখে মিনমিন করে মুখ খুলল কৌরি। ওনার গলার স্বর শুনলেই আমার কলিজা কেঁপে যায়। কেমন অদ্ভুত মানুষ উনি, তাই। কথা শেষ করলো না কৌরি, তবে কৌরির না বলা কথার অংশ বিশেষই বুঝে নিতে পারল ইভান। আর কৌরি অদ্ভুত মানুষ উনি বলতে কি বুঝালো সেটাতে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের দুহাতের কোনোই সঁপে দিল টেবিলে। ফের দুগালে দুহাত রেখে বিজ্ঞ ব্যক্তির মতো করে বলল, দেখো, আবার ওই অদ্ভুত মানুষটার প্রেমে পড়ে যেও না যেন। ওনার আশেপাশের মেয়েরা কিন্তু ওই অদ্ভুত মানুষটাতেই পিছলে যায়। এই দেখো, আমার গায়ের রং কত ফর্সা, অথচ ওই শ্যামবর্ণ অদ্ভুত ছেলেটাতেই সবাই মুগ্ধ হয়, ভালোবেসে ফেলে। তুমি আবার ভয় পেতে গিয়ে ডুব দিও না যেন সেই অদ্ভুত মানুষটার প্রেমে। সাবধান ফুলকৌরি। বাবার মৃত্যুর আজ 15 দিন পার হয়ে গেল। কৌরিও এ বাড়িতে এসেছে আজ প্রায় 15 দিনের মতো। নারী মানুষের জীবন কেমন অদ্ভুতময় হয়, তাই না? নির্দিষ্ট কোনো স্থানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনটা স্থায়িত্ব হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট বয়সের কিছু বছর বাবার সংসারে কাটাতে হয়। তারপর ভাগ্যের পালাক্রমে শুরু হয় স্বামীর সংসার। সেই পর মহলটা আপন করতে করতে সময় এসে যায় নিজের সংসারটা ছেড়ে দেওয়ার। তারপর বৃদ্ধ বয়সে কিছুদিন এই ছেলের সংসারে তো কিছুদিন ওই ছেলের সংসারে। তবে মেয়ে মানুষের জীবনটাও একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট স্থানে স্থায়িত্ব হয়। সেই স্থায়িত্বটা কবরে গিয়ে হয়তো সবার স্থায়ী বা শেষ ঠিকানা কবর। তবে মেয়ে মানুষেরটা বিশেষ। সেই মেয়ে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে কৌরি। তার জীবনটা অন্য মেয়ে মানুষের থেকে আলাদা হয় কি করে? তবে মেয়ে মানুষের বিয়ের পর বাবার সংসার ছাড়তে হয়, কিন্তু তার তো সেই সময়টা আসার আগেই বাবার আশ্রয়টা ছাড়তে হলো। কি অদ্ভুত ভাগ্য! আর সেই ভাগ্য মেনে নেওয়া ছাড়া তার উপায় নেই, নিতে হচ্ছে তাকে। এই 15 দিনে এই বাড়িটার প্রতিটা মানুষের সাথে মিশে যেতে শুরু করেছে সে। মানুষগুলো তেমন ভিন্ন চরিত্র, ভিন্ন স্বভাবের হলেও খুবই অমায়িক ব্যবহার। আর ভালো তো বটেই। হয়তোবা সেই কারণেই বাবা হারিয়ে যাওয়ার শোকটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সে। তবে কৌরির আজ ভীষণ মন খারাপ। এবাড়ির ছেলেমেয়েগুলোকে রোজ স্কুল কলেজে যেতে দেখলেই তার ভীষণ মন খারাপ হয়ে যায়। সেও তো বাড়িতে থাকলে কলেজে যেত। কলেজ অনিয়মিত করা, পড়াশোনায় হেলা করা কৌরির বাবা মোটেও পছন্দ করতেন না। আর সেই হিসেবে কৌরি নিজেও কলেজে অনিয়মিত বা পড়াশোনায় হেলা করতো না। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ করতে হচ্ছে। এইচএসসি পরীক্ষার 3 মাস বাকি থেকেই আরও 15টা দিন কেটে গেল। বাকি আছে মাত্র 2.5 মাস, অথচ সে পড়ালেখা থেকে দূরে। আদৌ তার আর পরীক্ষাটা দেওয়া হবে কিনা কে জানে। তবে বাবার সাথে সাথে তারও যে স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। তবে মন খারাপ আরও তীব্র রূপ নিল। সারাদিন সেই মন খারাপেই কেটে গেল তার। মৌনতা আর মান্যতা সেটা বুঝতে বিভিন্ন প্রশ্ন করেও উত্তর মেলেনি। কৌরির মুখ থেকে মন খারাপের কথাটা কিছুতেই বের করতে পারেনি। না পেরে মান্যতা মাকে গিয়ে কৌরির কথা বিবরণ দিয়ে ডেকে আনলো। নিহারিকা বেগম এসে ভালো মন্দ কথা বলতে থাকেন। কৌরির ভিতর কী চলছে সেটা জানার জন্য তাকে সহজ করতে লাগলেন। মা বাবা মরা মেয়ে, ভালো মন্দ বলতে ওনারাই তো এখন সব। তাছাড়া কৌরিকে দেখে তিনি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন মেয়েটা চাপা স্বভাবের। অতি প্রয়োজন ছাড়া কখনোই নিজের সুবিধা অসুবিধার কথা কাউকে জানাবে না। গৌরী, আমার মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে মা? নিহারিকা বেগমের অমায়িক আচরণে কৌরি নিজের ভিতরের কথাগুলো আর চাপিয়ে রাখতে পারল না। চাপা স্বভাবটা সরে গিয়ে মন গলে গেল। আবেগপ্রবণ হয়ে বলে ফেলল। আন্টি, আমি পরীক্ষা দিতে চাই। আশ্চর্য হয়ে নিহারিকা বেগম বললেন, দেবে? এটা তো বাধা কে দিয়েছে? আর অবশ্যই তুমি পরীক্ষা দেবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরীক্ষার আর কিছুদিন বাকি আছে আন্টি। কলেজে যাওয়া দরকার, আর কলেজে না গেলে পড়াটাও তো খুব দরকার আমার। কিন্তু আমার তো বই খাতা বলতে আপাতত কিছুই নেই, কিভাবে পড়বো আমি?
বই খাতা কিছুই নেই। এই কথাগুলো বলতে হবে বিধায় লজ্জা পাচ্ছিল কৌরি। মান্যতা মৌনতাকেও বলতে পারেনি। এবাড়ির মানুষগুলো তাকে খেতে পড়তে দিচ্ছে, এটাই তো অনেক। তার উপর নিজের জন্য নিজে থেকে কিছু চাওয়া সত্যিই কৌরির জন্য লজ্জাকর। তাই তো বিষয়টা নিয়ে গুমড়ে মরলেও কাউকে বলতে পারছিল না। তবে নিহারিকা বেগমের কোমল আচরণের জন্য বলতে হলো তাকে। আর না বলেও উপায়, পড়াশোনাটা ছাড়া জীবনের কি হারাতে বাকি আছে তার। সেই পড়াশোনাটার জন্যে না হয় একটু চেষ্টা করলো। নিহারিকা বেগম নিষ্প্রভ নজরে কিছু সময় কৌরির দিকে তাকিয়ে থেকে তার সংকোচটা বুঝতে চেষ্টা করলেন। হঠাৎ নিভানের এই বাড়িতে কাটানো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওনার নিভানটা এমন ছিল, প্রয়োজনেও জিনিস চাইতো না। বুঝতে পারতো সংসারটা মায়ের হলেও সেই সংসারের আপনজন সে নয়। এত বুঝদার ছিল ছেলেটা। কখনো তাকে নিয়ে হয়তো কটু কথা শুনতে হয়নি, পড়তে হয়নি। কখনো কোনো দ্বিধালজ্জায় দীর্ঘশ্বাস ফেললেন নিহারিকা বেগম। এই মেয়েটাও সে একই স্বভাবের বলে মনে হলো ওনার। মৃদু হাসলেন। কৌরির মাথায় গালে নরম স্পর্শে হাত বুলিয়ে দিয়ে বললেন, এজন্য মন খারাপ? এটা কোনো বিষয় হলো মন খারাপ করার জন্য? পাগল মেয়ে। আজ তো আর সময় হবে না। কাল কাউকে দিয়ে তোমার বই আনিয়ে নেব। আর কলেজে যাওয়ার ব্যবস্থাটা দেখি কি করা যায়। এ বিষয়ে তোমার আঙ্কেল ভালো বুঝবেন। আমি ওনার সাথে জরুরি কথা বলছি। আর মন খারাপ করে থেকো না, ঠিক আছে? কৃতজ্ঞতায় মন ভরে গেল কৌরি। নিহারিকা বেগমের কথায় মুখে কিছু না বলে মাথা নিচু করে ফেলল। ফের মাথা নাড়িয়ে সায় দিল। এরকম ছোটখাটো বিষয়ে কখনো মন খারাপ করবে না। মনে প্রবল আস্থা রাখবে। মন খারাপ করে সেই আস্থা নষ্ট করে ফেলবে না, তাহলে শত চেষ্টা সব বিফলে যাবে। মাথা উঁচু করে নিল কৌরি। কৃতজ্ঞতায় ভরা জলজলে চোখ দুটো নিহারিকা বেগমের মুখের দিকে নিষ্পলক দিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি। আর না, এটা ধন্যবাদ দেওয়ার মতো বিষয়। এটা তোমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, তোমার প্রাপ্য, যেটা আমাদের গুরুজন হিসেবে গুছিয়ে দেওয়া দায়িত্ব। আর মা হিসেবে সেই দায়িত্বটা পালন করছি, বা করতে চাইছি আমি। আচমকা নিহারিকা বেগমকে জড়িয়ে ধরল কৌরি। মায়ের আদর তার কখনো ভাগ্যে জুটেনি। তিনজন চাচি থাকতেও সেই অভাবটা থেকে গেছে তার। তবে মেজো চাচি কিছুটা মমতা দেখাতে চাইলেও ওনার ওই কুকুর ছেলেটার জন্য কাছে টানতে পারতেন না। বলতেন, তোর চাচা ভালো মানুষ না, আর তার মতো হয়েছে আমার পেটের ছেলে। দেখিস না কি অমানুষ হয়েছে, সারাদিন মদ গাঁজা নিয়ে পড়ে আছে, মন মেজাজ হয়ে থাকে কুকুরের মতো, আর সেরকমই ব্যবহার করে মা বোনের সাথে। আর তাতে আবার তোকে বউ বানানোর জন্য ওট পেতে বসে আছে। তুই আমার কাছে আসলে সুযোগ পাবে বেশি, তাই আমার কাছে আসবি না, এ বাড়িতে ঢুকবি না সহজে। আমি চাই না আমার মতো তোর কপালটা পুরুক। নিজের সন্তান হয়েও বলতে বাধ্য হচ্ছি, ওই জানোয়ারটা ভুলেও তোর মতো ফুলকে কখনো না ছুতে পারুক। তাই এটা তোর চাচির পক্ষ থেকে দূরে থেকেও আগলে রাখা। চাচি যে মামরা তোকে খুব আদর দিতে চায়, ভালোবাসতে চায়, তবে পারে না। তাই চাচির জন্য কখনো মনে দোষ পুষে রাখিস না, অন্য চাচিদের মতো মনে করে ভুল বুঝে থাকিস না। তবে সত্যি বলতে দূরে থেকেও একটু আগলে রেখেছিল চাচি তাকে। তবে সেই ছোট্টটা থেকে মায়ের অপূর্ণ মমতা, ভালোবাসাটা পেয়েছিল দাদির কাছ থেকে। বৃদ্ধা মানুষ নিজের যথাসাধ্য দিয়ে চেষ্টা করে যেতেন তার মায়ের অভাবটা পূর্ণ করার। আজ সেই দাদি আপা থেকেও দূরে। নিহারিকা বেগমের মমতা সে মৃত মাকে মনে করিয়ে দিল। কেমন হতো সেই মমতাময়ী মায়ের স্পর্শ, ভালোবাসা, শাসন, বারণ জানা নেই কৌরির। তবে যে দাদি আপার থেকে কিছুটা হলেও অনুভব করেছিল সেই মমতা, ভালোবাসা, তা নিহারিকা বেগমের কথায় ব্যবহার নিজের জন্য অনুভাবিত হতেই প্রকাশ পেতে আবেগপ্রবণ হলো কৌরি। নিহারিকা বেগমও 3 সন্তানের মা। সন্তানের দরদ তিনি বোঝেন। তাই পরম মমতায় কৌরিকে আগলে নিলেন নিজের বুকে। মাথায় চুমু দিয়ে বললেন, নিজেকে সহজ করো মা, অন্য কাউকে বলতে না পারিস। নিজের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা যা মন চায় এই বড় মাকে অন্তত বলার চেষ্টা করিস, বলিস। মান্যতা আমার নিজের পেটের মেয়ে হলো, মৌনতাকে আমি মান্যতা থেকে তিল পরিমাণ কম ভালোবাসি না। তুইও আমার মান্যতা মৌনতার মতো আরেক মেয়ে, ওদের মতোই মায়ের কাছে আবদার করিস। মা যথাসাধ্য চেষ্টা করবে তোদের আবদার পূরণ করতে, ভালো রাখতে। শুনছিস আমি কি বলছি? বলবি তো? নিঃশব্দে কেঁদে চলল কৌরি। মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়ি হ্যাঁ জানালো। সেটা বুঝে মৃদু হেসে কৌরির মাথায় হাত বুলাতে বুলাতে নিহারিকা বেগম ফের বললেন, আর আজ থেকে ওসব আন্টি শান্টি বলবি না। হয়তো
মানতার মতো মা বলে ডাকবি, নয়তো মনতার মতো বড় মা বলে। কেমন ডাকবি তো? একটু সময় নিয়ে ফের মাথা নাড়িয়ে সম্মতি জানালো কৌরি। সেটা বুঝে আর কথা বাড়ালেন না নিহারিকা বেগম। মেয়েটা এখন তো সম্মতি জানিয়েছে ঠিকই, তবে এর নিজের অপ্রয়োজনীয় তো দূর, প্রয়োজনীয়টা পর্যন্ত বলবে কি ওনার সন্ধান। এরকম স্বভাবের একজনকে যে পেলে পুষে বড় করেছেন তিনি, তাই এসব স্বভাবের মানুষ সম্পর্কে বেশ অবগত উনি। এ বাড়িতে সবার সাথে মোটামুটি কৌরির সখ্যতা গড়ে উঠলেও সখ্যতা সেভাবে গড়ে ওঠেনি দিবার সাথে। মেয়েটার হাব ভাব বুঝে পায় না কৌরি। এ বাড়িতে আসা এই পর্যন্ত কখনো তার সাথে সেভাবে কথা বলেনি। বলেনি বললেই চলে, অথচ কি অদ্ভুত নজরে মাঝে মধ্যে তার দিকে তাকিয়ে থাকে। নিজেরই কেমন এলেবেলে লাগে কৌরির। মনে হয় গ্রামের অদ্ভুত মেয়ে সে। তাদের মতো স্মার্ট চালচলন নয় বলে কি এভাবে তাকিয়ে থাকে, নাকি অন্য কিছু? সেদিন কাশফুল বাগানে ঘুরতে গেল, সারাটা সময় একসাথে কাটালো, অথচ একটা শব্দ তার হয়ে বাক্য ব্যয় করলো না। তবে সেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে ভুল করেনি। তাকে ওই অদ্ভুত দৃষ্টিতে কি দেখে বুঝে আসে না কৌরির। কি যে অস্বস্তি অনুভব হয় তখন, কি করে বোঝায় ওই মেয়েটাকে? এই যে খাওয়া বাদ দিয়ে তার দিকে সেই তীক্ষ্ণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যার জন্য ঠিকঠাক ভাবে খেতে পারছে না কৌরি। কেউ এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবে সকালের এই সময়টাতে তো মেয়েটা খেতে আসে না। আজ 15 দিনেও বেশি কখনো দেখেনি কৌরি। তবে আজ কেন? কি রে, খাবার সামনে রেখে এভাবে বসে আছিস কেন? খেয়ে নে। নিহারিকা বেগমের কথায় খাবারে মনোযোগ দিল দিবা। তবে খাবার গলা দিয়ে নামতে চাইল না তার। কি এক যন্ত্রণার মধ্যে আছে সে। সেই যন্ত্রণার সাথে সাথে দ্বিধাও আছে। যন্ত্রণাটা হলো অসুস্থ একটা বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না সে। আর দ্বিধা হলো সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করার পর যাকে সে মনে প্রাণে চাইছে তাকে সে পাবে তো, হয়তোবা। যার জন্য সিয়ামের সাথে সম্পর্কটায় তার ইতি টানতে হবে তাড়াতাড়ি, না হলে বিয়ে হয়েছে অথচ শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে পড়ে আছে। আশেপাশে পরিচিত কত মানুষের কত কথা শুনতে হচ্ছে রোজ তাকে। তাদেরকে তো আর খুলে বলা যায় না সে কি পরিস্থিতির মধ্যে আছে। যারা অন্যের পরিবার সংসার নিয়ে সমালোচনা করে তারা তো আর জানে না সেই পরিবারের সেই সংসারের ভিতরের খবর। তারা শুধু জানে মেয়েটার একটা ভালো বিত্তশালী ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, ছেলেটাও তো দেখতে শুনতে ভালো। তবে মেয়েটা কেন বাপের সারাক্ষণ বাড়িতে পড়ে থাকে? মা কবে আসবে বলেছে নাকি? সেদিন আমার সাথে একবার কথা হলো, সেভাবে তো কিছুই বললো না। নিহারিকা বেগমের প্রশ্ন মুখ তুলে চাইলেও দিবা বলল,